Kirim কথা হ্যালো, আমরা কি শুরু করব মানে নাকি আরেকটু অপেক্ষা করে দেখব আর কেউ আসে কিনা? আমার মনে হয় আমরা শুরু করি, যেহেতু প্রায় 12 জনের মতো উপস্থিত হয়েছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের
উচ্চারণ বিষয়ক যে ক্লাস, সেই ক্লাসে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা এর আগেও একটা আলোচনায় আমরা অংশ নিয়েছিলাম। এই বাংলা উচ্চারণ নিয়ে আমরা কথা বলেছিলাম। আমি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আসলে বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। আমরা প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত নিত্যদিন যে ভাষায় নিজেকে প্রকাশ করি সেটি বাংলা ভাষা। সেই বাংলা ভাষা আলাদা করে আমাদের নিজেদের শেখবার তেমন কিছু নেই। তবে এই যে প্রমিত উচ্চারণ বিষয়ে আমরা আজকে কথা বলবো, এই প্রমিত উচ্চারণে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের অস্বচ্ছতা আছে, এক ধরনের দ্বিধা আছে, এক ধরনের অজ্ঞতা আছে, যে কারণে আমরা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা গেছে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করার পরেও আমরা প্রমিত উচ্চারণ নিয়ে নিজেরা দ্বিধায় থাকি। আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলতে চাই, একটা প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা দু ধরনের দক্ষতা অর্জন করে থাকি। একটা হচ্ছে জ্ঞানের দিক থেকে একটা দক্ষতা তৈরি হয়, প্রাপ্তি তৈরি হয়। আমরা এক ধরনের অজ্ঞতা থেকে কিছু ধারণা লাভ করি। আমরা যেগুলো জানতাম না সে বিষয় নিয়ে আমরা আলোচনার মাধ্যমে কিছু বিষয় নিজেরা জেনে নিতে পারি। আবার এক ধরনের বিষয় আছে প্রায়োগিক দক্ষতা, অর্থাৎ বিষয়টি এমন যে বাংলা উচ্চারণ নিয়ে আমরা অনেকে হয়তো খুব ভালো বলতে পারবো, উচ্চারণ সূত্রগুলো হয়তো মুখস্থ করে হয়তো আওড়াতে পারবো, কিন্তু দেখা যাবে হয়তো প্রায়োগিক ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যেই উচ্চারণের এক ধরনের ভুল থেকে যাবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটো বিষয়ই, অর্থাৎ প্রায়োগিক দক্ষতাটা আমাদের অর্জন করাটা অবশ্যই জরুরি এবং আমাদের সেই বিষয় নিয়ে সঠিক ধারণা অর্জন করাটাও জরুরি। তাহলে এই দুটো বিষয়ই আমাদের একসাথে অর্জন করতে হবে। আমরা যেরকম এই বিষয় নিয়ে জানব, একইভাবে আমরা যাতে প্রয়োগও করতে পারি। আমি গত ক্লাসে বলেছিলাম, আমরা এখানে যারা আছি তারা যে ভুলগুলো নিয়ে আমরা বসে আছি এখানে, সে ভুলগুলোর বয়স কিন্তু আমাদের নিজেদের বয়সের কাছাকাছি। অর্থাৎ আমি যদি এভাবে বলি, আমাদের ভেতরে যে ভুলগুলো আছে সে ভুলগুলোর বয়স কিন্তু 20, 25, 30, 35, 40 এরকম, তাই না? তাহলে আমি হয়তো 10টা ক্লাস আপনাদের সাথে থাকবো, 10টা ক্লাসে যদি 1 ঘন্টা করে হয় তাহলে 10 ঘন্টা, কিন্তু আমরা যে ভুলগুলো নিজেদের মধ্যে ধারণ করছি, যত্ন করে পালন করছি, সেই ভুলগুলোর বয়স কিন্তু অনেক অনেক বছর, অনেক ঘন্টা। তাহলে সেগুলো থেকে এই 10 ঘন্টায় কোনো ম্যাজিক দিয়ে আমি সেগুলো তাড়িয়ে দিতে পারবো না। মূল বিষয়টি হচ্ছে এটা, আমাদেরকে যদি এই ভুলগুলো থেকে নিজেদেরকে বের করে আনতে হয়, তাহলে আমাদের ভেতরে একটা আন্তরিক ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, চর্চা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে। এই আন্তরিক ইচ্ছা, চেষ্টা, পরিশ্রম যদি আমরা একসাথে করতে পারি, তাহলেই হয়তো আমরা পারবো আমরা আজকে যে ভুলগুলো নিয়ে এখানে আছি সেই ভুলগুলো থেকে একটু একটু করে নিজেদেরকে বের করে আনতে। আমি একটু যে কোনো একজন বা দুজন এর সাথে কথা বলতে চাই যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন, তারা কিভাবে বিষয়টি দেখছেন। আপনারা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন তারা যদি বলেন যে কেন উচ্চারণ বা বাংলা প্রমিত উচ্চারণের বিষয়ে যুক্ত হওয়া,
সেটি যদি একটু বলেন। তুমি ফোন দিয়া কইতা না, আমার ফোন দিয়া করতে দাও কে? কারো একজনের মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, তার মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আশরাফুল ইসলাম, তার মাইক্রোফোনে আমি অন্য কোনো কথা আসছে। হ্যাঁ, যে কোনো একজন একটু কথা বলেন, মানে কেন যুক্ত হওয়া বাংলা প্রমিত উচ্চারণ বিষয়ক। মানে সবাই যদি একেবারে এরকম মাইক্রোফোন অফ করে চুপ হয়ে থাকেন, তাহলে তো একতরফা একটা লেকচার হয়ে যায়, মানে সেটাতে আসলে ক্লাসটা প্রাণবন্ত হয় না। হ্যাঁ, মানে কেন যুক্ত হওয়া বা বাংলা প্রমিত উচ্চারণ বিষয়ে নিজেকে যুক্ত করার কারণটা যদি বলেন। জি স্যার, আমি গোলাম রৌফ বলতেছি। জি প্লিজ। আমি মানে আমার আঞ্চলিক ভাষায় আমি শুদ্ধ ভাষায় কথা বলতে চাই, কিন্তু আমি কথা বলতে গেলে আমি জামালপুর ডিস্ট্রিক্টের লোক। আমার আচ্ছা জামালপুরের কিছু আঞ্চলিক ভাষা এসে যায়, কিন্তু এই নিয়ে আমি স্টুডেন্টও পড়াই। আবার আচ্ছা আমি মাস্টার্সের ভাইভা দেওয়ার সময়, হ্যাঁ, তখন স্যারদের সাথে কথা বলা, মানে ভাইভা বোর্ডে যখন কথা বলতেছিলাম, ওই মুহূর্তে আমার এই আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে অপমানিত হয়েছি আমি। আচ্ছা আবার আচ্ছা স্টুডেন্টদের মাঝে অনেক সময় হ্যাঁ বলার কারণে দেখা যায় তারা হাসতো। তো আমি নিজেও শুদ্ধভাবে কথা বলতে চাই আর ওকে, প্রমিত বাংলায় কথা বলতে চাই। আর এটা অনেক আমাদের অনেক জন্য অনেক ধন্যবাদ। চাকরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা ভাইভা বোর্ডে এগুলা ফেস করতে হয় আমাদের। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আব্দুর রউফ যে কথাটি বললেন, আমি কিন্তু গত ক্লাসে এই কথাগুলোই বলেছিলাম যে এরকম ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে শুধুমাত্র আমি আহ, সংবাদ পাঠ করব, নাটক করব, আবৃত্তি করব, উপস্থাপনা করব, গান করব, এই কারণেই আমি শুধুমাত্র প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের চেষ্টা করব, তা কিন্তু নয়। হ্যাঁ, এই যে উনি বললেন যে ওনার যে কাজ, উনি একজন শিক্ষক, উনি তার ছাত্রদেরকে যখন পড়াতে যান তখনও এটি জরুরি, যখন তিনি একটি ভাইভা বোর্ড ফেস করছেন তখনও এটি জরুরি। উনি একই সাথে যুক্ত করলেন যে চাকুরির ক্ষেত্রেও এটি সমান জরুরি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় হয়তো জরুরি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে জরুরি। আমি গত ক্লাসে যেমন বলেছিলাম যে বন্ধু মহলেও যদি আপনি সুন্দর করে ভালো উচ্চারণে কথা বলেন, সেখানেও একটা আলাদা গুরুত্ব তৈরি হয়। পরিবারেও আপনি যদি সুন্দর করে কথা বলেন, তাহলে সেখানেও আপনার একটা আলাদা গুরুত্ব তৈরি হয়। হ্যাঁ, চাকুরির ক্ষেত্রে, সব জায়গায় যদি সুন্দর করে কথা বলার দক্ষতাটা আমরা অর্জন করতে পারি, সেটি আমাদের ভেতরের যে সৌন্দর্য, সেটিকে আরো বাড়িয়ে দেয়। আমি গত ক্লাসে বলেছিলাম মানুষের একটি সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা। প্রত্যেকটা মানুষ আমরা চাই, আমরা যখন বেরোই তখন আমরা জামা কাপড়, আমাদের পোশাকের দিকে নজর দিই, কি জামা পরছি। হ্যাঁ, আমরা নিজের চেহারার দিকে নজর দিই। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টি, আমরা অনেক কিছু করি, কিন্তু সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি খুব দামি পোশাক পরলাম, হ্যাঁ, আমি খুব আহ, সৌন্দর্যের অধিকারী বলে নিজেকে দাবি করি, কিন্তু আমি যদি খুব অসুন্দরভাবে নিজে কথা বলি, তাহলে কিন্তু দেখা যাবে আমার যে বাহ্যিক অন্যান্য আর যে সৌন্দর্যের বিষয়টি, সেগুলো ম্লান হয়ে যায় অনেক ক্ষেত্রেই। কিন্তু আমার যদি অত দামি পোশাক নাও হয়, তারপরেও দেখা যায় যখন আমি সুন্দর করে কথা বলতে পারি, তখন দেখা যায় এই যে আমার দামি পোশাক না পরতে পারার ব্যর্থতা, সেটিও অনেকের চোখে পড়ে না, এরকমও হয়। তাহলে সুন্দর করে যদি আমরা নিজেরা কথা বলায় দক্ষতা অর্জন করতে পারি, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকভাবেই আমাদেরকে অনেকটুকু সামনে এগিয়ে দেয়। আর কেউ যদি যুক্ত করতে চান, কেন এই প্রমিত স্যার উচ্চারণে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন মোশাররফ। জি স্যার, আমি মোশাররফ হোসেন। হ্যাঁ। স্যার আমি নরসিংদী থেকে শুনতেছি। স্যার আমার এখানে যে বিষয়টা বলার হলো সেটা হলো, স্যার যেহেতু স্যার বাংলা আমাদের মাতৃভাষা, আর সেই হুম। দিক দিয়ে স্যার আমাদের এর উপর দক্ষতা থাকা অবশ্যই দরকার। আর দ্বিতীয়ত হলো অবশ্যই। স্যার, স্যার প্রফেশনাল লাইফে স্যার আমরা চাকরি হোক কিংবা বিজনেস হোক অথবা স্যার আত্মকর্মসংস্থান হোক, স্যার সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের বা বিভিন্ন জেলার মানুষের সাথে নিয়মিত আমাদের কন্ট্যাক্ট করতে হয় বা ফেস করতে হয়। আর সেই ক্ষেত্রে স্যার আমাদের আঞ্চলিক ভাষাটা আমাদের এখানে একটা যোগাযোগের একটা অন্তরায় হয়ে দাঁড়ায়।
সেই একদম জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। অনেক ধন্যবাদ মোশাররফ আপনাকে। যে কথাটা আমি বলে নিতে চাই আজকের ক্লাসের শুরুতে, আমরা বলছি যে আঞ্চলিক ভাষা আমাদের প্রমিত ভাষায় কথা বলার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় অনেক সময়, কিন্তু তারপরেও আমি বলতে চাই আঞ্চলিক ভাষা তার মর্যাদা নিয়ে তার জায়গায় থাকুক, সেটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কোনো আপত্তি নেই। আঞ্চলিক ভাষার প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নেই। আঞ্চলিক ভাষার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই সেই আঞ্চলিক ভাষাকে আমরা সাথে নিয়েই এগুতে চাই। কিন্তু আনুষ্ঠানিক জায়গায় যখন আমরা নিজেরা নিজেদেরকে উপস্থাপন করব, নিজেদেরকে প্রকাশ করব, তখন যাতে আমার সেই প্রমিত উচ্চারণে প্রমিতভাবে বলবার ক্ষেত্রে সেটি কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়। আমি যেমন এইভাবে অনেক সময় বলে থাকি, আমি কথা বলছি হয়তো প্রমিত ভাষায় অনেকের সামনে দাঁড়িয়ে, তখন দেখা গেল পাশ থেকে কেউ একজন বললেন, ভাই আপনার বাড়ি কি অমুক জায়গায়? তার মানে কি? তার মানে হচ্ছে আমি কথা বলার সময় কোনো না কোনো ভাবে আমার কথা বলাতে কি হয়েছে, আঞ্চলিক ভাষা কোনো না কোনো ভাবে প্রভাবিত করেছে আমাকে, আমার কথায় কোনো না কোনো জায়গায় আঞ্চলিক ভাষার এক্সেন্টটা এসেছে। বোঝা গেল? তাহলে এই যে বিষয়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আঞ্চলিক ভাষার ত্রুটি যদি আমি বলি, সেটা কিন্তু শুধুমাত্র ভুল উচ্চারণ নয়, আঞ্চলিক এক্সেন্টে কথা বলারও একটা ধরন আছে, যেটাও শুনতে অনেক সময় শ্রুতিকটু মনে হয়, শুনতে ভালো লাগে না, কিন্তু যখন ওই এক্সেন্ট নিয়ে আমি ওই আঞ্চলিক ভাষা বলবো তখন কিন্তু ঠিক আছে। কিন্তু ওই আঞ্চলিক অ্যাকসেন্টে যখন আমি প্রমিত উচ্চারণে কথা বলতে যাব, তখন সেটি হাস্যকর হয়ে দাঁড়ায়। কোনো একটি মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে, মিতা আপনার মাইক্রোফোনটি বন্ধ রাখবেন। তাহলে এই যে বিষয়, তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার বিষয়টি যাতে আমাদের প্রমিত উচ্চারণে কথা বলায় অন্তরায় হয়ে না দাঁড়ায়। আমরা এভাবে শুরু করতে পারি, আমাদের এই যে প্রমিত উচ্চারণে কথা বলার বিষয়, এক্ষেত্রে যদি অন্তরায়গুলো আমরা খুঁজে বেড়াই, ত্রুটিগুলো যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমি এভাবে বলবো দুটো বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়ে আপনাদেরকে মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। সেটি হচ্ছে, একটি হচ্ছে আঞ্চলিক ভাষার ত্রুটি, আঞ্চলিক ভাষা যাতে আমাকে প্রভাবিত না করে আমার প্রমিত জায়গায় কথা বলার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণের ত্রুটি। এই দুটো ত্রুটি থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, তাহলে দেখা যাবে অন্য অনেক ত্রুটি হয়তো থাকবে, কিন্তু সেগুলো আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো। কিন্তু আমাদের কারো কারো মাঝে যখন আঞ্চলিক ভাষার ত্রুটি যুক্ত হয়ে যায় এবং একই সাথে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ উচ্চারণের ত্রুটি থাকে, এ দুটো ত্রুটি থেকে বেরিয়ে আসতে একটু সময় লেগে যায়। তাহলে এই দুটো ত্রুটি যদি আমরা নিজেরা দূর করতে পারি নিজেদের থেকে, তাহলে দেখা যাবে আমরা খুব সহজেই প্রমিত উচ্চারণে কথা বলবার ক্ষেত্রে দক্ষতা অর্জনে এগিয়ে যাব। তাহলে এভাবে আমরা এগোতে পারি যে আমাদের প্রমিত উচ্চারণের যেই সমস্যা, যদি প্রমিত উচ্চারণ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা আলোচনা করব, সেখানের একেবারে অন্যতম প্রধান ত্রুটিগুলোর মধ্যে হচ্ছে দুটো ত্রুটি। সেটি হচ্ছে এক, আঞ্চলিক উচ্চারণের ত্রুটি, এবং দ্বিতীয়ত হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ উচ্চারণের ত্রুটি। আঞ্চলিক উচ্চারণের ত্রুটি বলতে এভাবে বলছি যে আঞ্চলিক উচ্চারণের প্রভাব, এটিকে আমরা একটা ত্রুটি হিসেবে বা সমস্যা হিসেবে দেখতে পারি। আর কেউ যদি একটু কথা বলেন, আজকে এখানে যুক্ত হওয়া এই সামগ্রিক কর্মশালা বা এই যে ক্লাসগুলো, সেগুলো নিয়ে নিজের অনুভূতি যদি ব্যক্ত করেন যে কোনো কেউ। আর কেউ কথা বলতে চান যারা যুক্ত হয়েছেন ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি কিশোরগঞ্জ থেকে বলছি। হ্যাঁ,
হ্যাঁ, পিঙ্কি বলেন। জি, আমি এই কর্মশালায় যুক্ত হয়েছি যাতে আমার উচ্চারণের ক্ষেত্রে যে ত্রুটি আছে সেগুলি কাটিয়ে ওঠার জন্য, ঠিক আছে। যাতে আমি ভালো হ্যাঁ, উপস্থাপনা করতে পারি, পাশাপাশি প্রমিত বাংলাটা ভালোভাবে শিখতে পারি। একদম ঠিক আছে, ধন্যবাদ ঠিক স্যার। আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ পিঙ্কি। ওই যে কথাটা বলছিলাম, ওই যে প্রমিত উচ্চারণে আমরা কথা বলতে চাই, কিন্তু দেখা যায় আমাদের অনভ্যাস, আমাদের অজ্ঞতা, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদেরকে পিছিয়ে দেয়। হ্যাঁ, আমরা হয়তো চাইলেও একটা সময় গিয়ে সেখানে দক্ষতা অর্জন করে উঠতে পারি না। কারণটা হচ্ছে, চর্চাটা হচ্ছে একটা বড় বিষয়। এখন একজন মানুষ যখন 24 ঘন্টায় দেখা যায় সে 12 ঘন্টাই আঞ্চলিক ভাষায় কথা বলে, সে বাড়িতে সারাক্ষণ আঞ্চলিক ভাষায় কথা বলে, বন্ধু বান্ধবদের সাথে যখন আড্ডা দিতে যায় বা একসাথে হয় তখনও সেখানে আঞ্চলিক ভাষায় কথা বলে। এরকম একজন মানুষকে হঠাৎ করে যখন বলা হয় যে আপনি প্রমিত বাংলায় বা প্রমিত উচ্চারণে কিছুক্ষণ কথা বলেন, মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো, মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, তাহলে তার কাছ থেকে একেবারে সঠিকভাবে আমরা প্রমিত উচ্চারণে কথা শুনতে পাবো, সেটি আশা করাটা বোকামি হবে। হ্যাঁ, কারণ চর্চা বা অভ্যাস একটা বড় বিষয় কিন্তু। হ্যাঁ, আমি ধরে নিলাম আপনারা আজকে এখানে এরকম 10টা ক্লাসে যুক্ত হলেন, খুব আগ্রহ নিয়ে, হ্যাঁ, গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করলেন, কিন্তু আপনি যদি এই চর্চার ভেতরে নিজেকে না রাখেন তাহলে ওই যেটা হবে, একটা ধারণা তৈরি হবে বিষয়টি সম্পর্কে, কিন্তু প্রায়োগিক দক্ষতাটা কিন্তু অর্জন হবে না। আপনাকে নিজেকে বলতে হবে, বলতে পারতে হবে, শুধু জানলে চলবে না বিষয়টি। আপনাকে চর্চার ভেতরে আপনার জিভের যে জড়তা সেখান থেকে নিজেকে বের করে আনতে হবে। এই জন্য প্রতিনিয়ত চর্চার ভেতরে থাকাটা জরুরি। এই চর্চা শুধু বলার মধ্য দিয়ে হবে না, শুনতে থাকার মধ্য দিয়েও করতে হবে। কারণ প্রমিত উচ্চারণে কথা বলার ক্ষেত্রে শুনে, নিজের কানে শুনে নিজের কানকে তৈরি করা জরুরি, এটা একটা বিষয়। এবং একই সাথে আশরাফুল ইসলাম, আপনার মাইক্রোফোন বন্ধ করবেন। এবং একই সাথে যেটা জরুরি, বলার মধ্য দিয়ে নিজের জিভকে তৈরি করা, নিজের জিভকে তৈরি করা এবং নিজের জিভ কানকে তৈরি করা, এই দুটো বিষয় আমাদেরকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। আশরাফুল ইসলাম, আপনার মাইক্রোফোনটা বন্ধ না রাখলে আমাদের ক্লাসে সমস্যা হচ্ছে, আপনার শব্দগুলো এখানে সমস্যা তৈরি করছে। আরিফুল ইসলাম, আশরাফুল না, আরিফুল ইসলাম খুব সম্ভবত। হ্যাঁ, তারপর যেটি বলছিলাম, আমরা একই সাথে খেয়াল রাখবো যে আমাদের ভুল উচ্চারণ যেসব কারণে হয়, সেই সব কারণের মধ্যে অন্যতম দুটো প্রধান সমস্যা আমি আপনাদেরকে বললাম। এর বাইরে কি আর কোনো সমস্যা আপনারা উল্লেখ করতে পারেন নিজেদের মধ্যে? আমি দুটো বিষয় বলেছি, একটি হচ্ছে আঞ্চলিকতার সমস্যা, আরেকটি বলেছি অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণ সমস্যা। আমরা নিশ্চয়ই জানি অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ কি, সেটা নিয়ে আমি আলাপ করব। কথা বলতে চাই। নিশ্চয়ই, বলেন রৌফ, বলেন। জি স্যার, ওই যে উচ্চারণের ক্ষেত্রে অল্প প্রাণ মহাপ্রাণের মধ্যে কি এটা আসবে? যেমন কিছু উচ্চারণ সঠিকভাবে আমরা করতে পারি না, যেমন ঝ, হ্যাঁ, তারপরে এরকম ছ, যেমন আমরা বলি যে ভালো আছেন, আছেন বলি, আমি এরকম শুনছিলাম যে এটা হবে আছেন। মানে সেজন্য আমি ঠিক শুনেছেন, বলতে চাচ্ছি। অবশ্যই অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ ঠিকই বলেছেন গোলাম রৌফ, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টি বলছিলাম, এই যে চ ছ, জ ঝ, ট ঠ, ক খ, যেমন ভালো, এটাকে যদি আমি বলি বালো, সেটা ভুল হবে, তাই না? আছেন, এটাকে যদি বলি আসেন, এটা ভুল হবে। বা আছেন, সেটা ভুল হবে। তাহলে চ ছ এই উচ্চারণটা আমাকে ঠিকভাবে করতে হবে। ক খ, এখন কোথায়, আপনি কোথায় যাবেন, এটাকে যদি আমি বলি আপনি কোথায় যাবেন, হাস্যকর হবে শুনতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম।
নিশ্চয়ই সেটা বলেন। হচ্ছে আমাদের এই যে ভার্ব গুলো আছে মানে ক্রিয়াগুলো আছে এখানে কি কোনো প্রভাব ফেলে, যেমন করিয়াছেন, করেছে, এই জাতীয় কোনো কি প্রভাব ফেলে? আমি দেখি যে যখন কথা বলি বেশিরভাগ আমার এগুলো নিয়ে কনফিউজ লাগে, করিয়াছেন, করছেন, করছে, মানে কোনটা বলবো। আমি ছাত্রদের টিউশনে করাই, তখন দেখা যাচ্ছে যে ঠিক করতে চাচ্ছি ভাষাটা, কিন্তু বেশিরভাগ আমার এই ক্রিয়াগুলোই চলে আসে, যে করছেন, করবে, বা করতেছেন, এইরকম একটা ভাব চলে আসে হ্যাঁ, বেশিরভাগ। করতেছেন এটা হচ্ছে যে চলিত ভাষা, তাই না? আমরা চলিত ভাষায় যখন আমি বন্ধু বান্ধবদের সাথে কথা বলছি, হ্যাঁ, কি করছোস, হ্যাঁ, কোথায় যাবি, হ্যাঁ, এই যে বিষয়টি করছোস, হ্যাঁ, মানে করেছেন, আমাকে বলতে হবে কি করে করেছিলেন, কি করছেন, তাই না? তাহলে এই যে বিষয়টা, হ্যাঁ, করিয়াছেন বলার দরকার নেই, সেটা সাধু ভাষা। হ্যাঁ, সেই জায়গায় আমাকে যাওয়ার দরকার নেই, কারণ সাধু ভাষাটা এখন আর আমরা সেভাবে ব্যবহার করি না, সেটা লিখিতভাবেও ব্যবহার করি না, সেটা বলার ক্ষেত্রেও আমরা ব্যবহার করি না। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্যার অল্প এই প্রাণ ক্রিয়াটাই বেশি, হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়াটাই আমার বেশি মানে সমস্যা হচ্ছে। আমি আচ্ছা বগুড়া থেকে বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা ওই বিষয়টাতে খেয়াল রাখবো। আমি যে বিষয়টি বলছিলাম, আমাদেরকে খেয়াল রাখতে হবে অল্প প্রাণ মহাপ্রাণ, যেটি আমি বলেছি সেটা হচ্ছে ক খ, চ ছ, ট ঠ, ত থ, দ ধ, প ফ, ব ভ। এই যে বললাম ভালো আছেন, এটাকে ভালো না বলে আমি যদি বলি ভালো আছেন, হাস্যকর হবে। আমি তোমাকে ভালোবাসি, এখন যদি বলি আমি তোমাকে ভালোবাসি, হাস্যকর হবে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণের ত্রুটি আমাদের ভেতরে দেখা না দেয়, এবং আঞ্চলিকতার ত্রুটি যাতে আমাদের মধ্যে দেখা না দেয়। এর বাইরে আরেকজন ভার্বের কথা বললেন, এর বাইরে আর কেউ কি কিছু যুক্ত করতে চান? স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ লতা, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার একটা বড় সমস্যা হচ্ছে, আমি যখন নিজে নিজে কথা বলি নিজের সাথে, তখন মনে হয় যেন আমি ভালোই পারছি, আচ্ছা, কিন্তু ফ্যামিলিতে আসলে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলি, তো সেই জি, জন্য ফ্লুয়েন্সিটা আমার থাকে না। বুঝেছি। অবচেতন মনেই হচ্ছে এই আঞ্চলিকতা চলে আসে, আমি বুঝতেই পারি না যে কখন আমি আঞ্চলিক ভাষায় একটা শব্দ উচ্চারণ করে ফেলেছি। এই সমস্যার থেকে আমি কি করে বের হতে পারি? এটার জন্য যেটা আপনাকে করতে হবে, যে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটা সার্কেল তৈরি করতে হবে, সেটা একজন ছোট্ট সার্কেলই হতে পারে। হ্যাঁ, যেটা ধরেন বন্ধু বান্ধবদের মধ্যে দু একজন প্রতিনিয়ত যাদের সাথে আপনি কথা বলেন, তাদের সাথে চেষ্টা করেন যে এই প্রমিত জায়গায় কথা বলা যায় কিনা। হ্যাঁ, যে জায়গায় আপনি কথা বললে তারা হাসাহাসি করবে না, টিটকারি দিবে না আপনার সাথে, আপনাকে। হ্যাঁ, এরকম একটা জায়গা, এটা ফ্যামিলির মধ্যেও হতে পারে, যে একজনের সাথে অন্তত আপনি প্রমিত জায়গায় কথা বলতে যাতে নিজে কমফোর্ট ফিল করেন, হ্যাঁ, সেরকম একটা জায়গা তৈরি করেন। সেটা যে একেবারে বাইরের কোনো কারোর সাথে হতে হবে তাও না, যে কোনো একটা জায়গায় আপনি একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, যখন, হ্যাঁ স্বাভাবিক, এটা আমি জানি, সেটা হচ্ছে যখন বাড়িতে চর্চাটা নাই, হ্যাঁ, সেখানে চট করে আপনি যখন একটা আনুষ্ঠানিক ভাষায় কথা বলতে যাবেন, তখন আপনাকে নিয়ে হয়তো একটা হাসাহাসি করে মানে পড়ে যেতে পারে, যে ওর কি হয়েছে, ও এরকম করে বলছে। যে আমি এটা বলবো, এটা কিভাবে নিবে, আমি বলতে চাই, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি কিন্তু পারছি না। বুঝেছি বুঝেছি, এটার উপায় ওইটাই করতে হবে। যদি ফ্যামিলিতে পারা না যায় তাহলে অসুবিধা নেই, বাইরের কোনো একজন দুজন খুব ক্লোজ একজন দুজন বন্ধু, যাদের সাথে আপনার প্রতিনিয়ত কথা হয়, ফোনে কথা হয় বা সামনে দেখা হয়, এরকম একজন দুজনের সাথে যে আমরা নিজেদের মধ্যে কথা বলে নেওয়া, আমরা চেষ্টা করব নিজেরা যখন কথা বলবো আমরা যাতে প্রমিত জায়গায় কথা বলার চেষ্টা করি। তাহলে অন্তত একটা জোন আপনি পেলেন যেখানে আপনি অন্তত এই চর্চার সুযোগটা করতে পারলেন। এভাবে আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় নিজে অভ্যস্ত হয়ে ওঠা, যাতে এই সুযোগটা তৈরি হয়, একটা সময় আমরা প্রমিত জায়গায় কথা বলতে পারি। আমি বারবার বলছি, এই 10টা ক্লাস আমরা করলাম, জানলাম অনেক কিছু। উনি যে লতা যেটা বললেন, যদি প্রয়োগ করতে না পারি, প্রতিনিয়ত চর্চা করতে না পারি, এটা ওই খাতার ভেতরেই থেকে যাবে, জানার মধ্যেই থেকে যাবে। হয়তো আমরা জানবো অনেক কিছু, কিন্তু বলতে গেলে আমাদের
ত্রুটি থেকে যাবে। সেই ত্রুটি থেকে আমরা বেরোতে পারবো না যদি আমরা প্রতিনিয়ত নিজেরা চর্চার ভেতরে না থাকি। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছিলাম এর বাইরে আরো কিছু ত্রুটি আমরা আলোচনা করব, যেমন বর্ণের সঠিক উচ্চারণ। আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, বাংলা বর্ণমালাগুলো সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি না বলে আমাদের ভুল হয়ে যায়। যেমন ধরেন স্বরবর্ণের প্রথম বর্ণ, এই বর্ণটির নাম কি? কেউ একজন বলবেন প্রথম দ্বিতীয় বর্ণগুলো? যে কোনো একজন যদি বলেন। অ, হ্যাঁ বলেন। স্যার অ, আ, হ্যাঁ ই, ঠিক আছে। ই, হ্যাঁ ঠিক আছে। উ, রোফ উ, ঠিক আছে। হ্যাঁ আর কেউ? হ্যাঁ প্রথম দুটো তিনটে বললেই হবে। আর কেউ? আ, অ, হুম, আ, ই, ই, উ। উ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে অনেক ধন্যবাদ আপনাদের। আমি যেই জন্যই বলতে বলেছিলাম, আমরা অনেকে ভুলবশত বলি স্বরেয়, স্বরেয়া। উচ্চারণটি স্বরেয় স্বরেয়া নয়। বর্ণের নাম কিন্তু হচ্ছে অ, আ, এবং তারপরের যে বর্ণ সেটি হচ্ছে হ্রস্ব ই, এবং তারপরের যে বর্ণ সেটি হচ্ছে দীর্ঘ ই। আমরা অনেক সময় রস্যি বলে ফেলি, দীর্ঘি বলে ফেলি, তা না, কিন্তু হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। তাহলে আমরা খেয়াল রাখবো। আরো আরো কিছু বর্ণ আছে, যেমন ধরেন বর্গীয় জ। এই বর্ণটির নাম আমরা ভুলবশত বর্গার জ বলি অনেকে, তাই না? এই বর্ণের নাম হচ্ছে বর্গীয় জ। অনুস্বার, এটাকে আমরা অনুস্কার বলি। ইয়, আমরা অনেকে নিয় বলি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো। তারপর যেমন আরেকটি বর্ণ আছে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের মধ্যে, যেমন ফ। আমরা যদি প্রত্যেকে বলি, একজন দুজনকে জিজ্ঞেস করি ফ্লাওয়ারের বাংলা কি, হ্যাঁ সেটাকে কি বলবেন? যে কোনো একজন দুজন বলেন। হ্যাঁ রৌফ, গোলাম রৌফ, আপনি একটু বলেন ফ্লাওয়ারের বাংলা কি? ফুল। হ্যাঁ পিঙ্কি বলেন ফ্লাওয়ারের বাংলা। লতা বলতে পারেন। পিঙ্কি বলেন। হ্যাঁ জি স্যার, শুনতে পাই নাই। হ্যাঁ ফ্লাওয়ার এর বাংলা কোনটার কি? বাংলা স্যার? ফ্লাওয়ার। আচ্ছা লতা বলেন ফুল। ফ্লাওয়ারের বাংলা কি? হ্যাঁ হ্যাঁ বলেন, আবার বলেন পিঙ্কি। ফুল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লতা বলেন। ফুল। ঠিক আছে পিঙ্কি, লতা বলেন এবার। আচ্ছা আব্দুর রহমান বলেন। ফুল। আচ্ছা ঠিক আছে। আর কেউ? স্যার ফুল হবে নাকি ফুল? হ্যাঁ যাই হোক, দু একজন আমরা বলেছি, তাদের মধ্যে কেউ ঠিক বলেছে আবার কেউ কেউ ভুল বলেছে। যেমন যারা আমরা বলেছি ফুল, এটা ভুল হবে। ফুল না, ফুলটা ইংরেজি এফ উচ্চারণ, বাংলায় হবে ফুল, ফ। যেভাবে আমরা প উচ্চারণ করি, প উচ্চারণ করার সময় কিভাবে বলি আমরা? দুটো ঠোঁট এক জায়গায় করি, ভেতর থেকে, বন্ধ ঠোঁটের ভেতর থেকে বাতাস দিয়ে একটা প্রেসার তৈরি করি, তারপর ঠোঁট দুটো খুলে দিই, তাই না? প উচ্চারণটা আমরা যদি নিজেরা করি, দেখেন কি করি, প প প। তাহলে দুটো ঠোঁট এক জায়গায় করছি, ভেতর থেকে বাতাস দিয়ে একটা ধাক্কা তৈরি করছি, তারপর ঠোঁটটা খুলে দিচ্ছি। ঠিক আছে? ঠিক, কিন্তু আমরা ভুল করে ফয়ের উচ্চারণটা ইংরেজি এফ এর মতো দাঁতের ফাঁক দিয়ে করি, সেটা হবে না। সেটা পয়ের মতোই ঠিক ঠোঁট থেকে উচ্চারিত হবে, এটি ওষ্ঠবর্ণ। ঠিক আছে? তাহলে প ফ, প ফ, প ফ। শুধুমাত্র পয়ে বাতাসটা যে পরিমাণ বেরোবে, ফয়ে তার থেকে ধাক্কা দিয়ে বাতাসটা একটু বেশি বেরোবে, একটু জোরে বেরোবে। প ফ, এটুকুই পার্থক্য। তাহলে ফুল হবে না, হবে ফুল। একইভাবে ফল, ফলাফল। কিন্তু আবার 21শে ফেব্রুয়ারি বলবো না, কিন্তু ওটা 21শে ফেব্রুয়ারি, কারণ ওটি ইংরেজি শব্দ। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে আমাদের, হ্যাঁ বলেন। স্যার
ইংরেজি আর আরবি মাখরাজগুলো, ইংরেজি বর্ণের উচ্চারণগুলো যেভাবে করা হয়, বাংলা একটু ওইভাবে একটু সাদৃশ্য করে আমাদের উচ্চারণের স্থানগুলো বলে দিলে ভালো হবে, যদি আচ্ছা, পরবর্তী বলবো। ক্লাস পাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা বলবো। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বর্ণগুলো যাতে আমরা সঠিকভাবে উচ্চারণ করি। হ্যাঁ, উচ্চারণ ত্রুটির ক্ষেত্রে আমাদের আরো যে বিষয়গুলো সমস্যা তৈরি করে তার মধ্যে অন্যতম একটি বর্ণ হচ্ছে আমাদের অবর্ণের উচ্চারণের সমস্যা। কেন অবর্ণের উচ্চারণের সমস্যা বললাম আমরা? এর আবার কি সমস্যা? দেখেন, অবর্ণ লিখিত রূপ একটি, কিন্তু উচ্চারিত রূপ দুটি। কোথাও কোথাও হিসেবে, কোথাও কোথাও ও হিসেবে উচ্চারিত হয়ে থাকে। কিরকম? দেখেন, আমরা লিখি অতি, বলি কি অতি, তাই না? আমরা অতি কিভাবে লিখি? ত হ্রস্বইকার, আসলে কি লিখি? অতি লিখি। বলার সময় বলি কি? অতি। একইভাবে লিখি পতি, বলি পতি। লিখি গতি, বলি গতি। লিখি নদী, বলি নদী। লিখি বধূ, বলি বধূ। লিখি গরু, বলি গরু। লিখি মধু, বলি মধু। তাই না? তাহলে আমরা লিখছি একটা, বলছি আরেকটা। অর্থাৎ কোথাও এর মতো উচ্চারিত হয়, কোথাও ও এর মতো উচ্চারিত হয়। যে কারণে আমাদের অনেক ক্ষেত্রে যেখানে ও হওয়ার কথা এর উচ্চারণ, সেখানে ও করি না। যখন করি না সেটা ভুল হয়। এজন্যই বললাম অবর্ণের উচ্চারণের সমস্যা। এর বাইরে আরো কিছু বর্ণ নিয়ে আমরা সমস্যায় পড়ি। তার মধ্যে একটি হচ্ছে এ বর্ণ। এর মতো এ বর্ণটিও বর্ণ একটি, কিন্তু ধ্বনি একাধিক। কিরকম? এ বর্ণটি লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি। যেমন এ এবং এ, ঠিক না? আচ্ছা দেখি, বলেন, এক একজন করে বলেন, এলাকা হবে না এলাকা হবে? স্যার এলাকা। আর কেউ? এলাকা। আর কেউ? এলাকা। ঠিক আছে, আর? এলাকা। বুঝিনি, আবার? এলাকা। এলাকা। আচ্ছা, আর কেউ? এলাকা। আর কেউ? এলাকা। আর কেউ? আর কেউ বলেন? অর্থাৎ আমরা দেখছি, আমরা কেউ কেউ এলাকা বলছি, কেউ কেউ এলাকা বলছি। অর্থাৎ এখানে আমাদের নিজেদের মধ্যে একটা দ্বিধা আছে, কনফিউশন আছে। কেউ আমরা মনে করছি এটা এ হবে, কেউ আমরা মনে করছি এটা এ হবে। হ্যাঁ, আবার দেখেন, একটি হবে না একটি হবে? বলেন কেউ, উচ্চারণটি কি একটি হবে না একটি হবে? একটি স্যার। একটি। একটি। আর? একটি। স্যার একটি, কিন্তু এক। ঠিক আছে। হ্যাঁ, যেমন এক হবে, কিন্তু একটি হবে, একটি নয়। হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক কিন্তু একটি নয়, একটি। একটি কিন্তু এক নয়, এক। হ্যাঁ, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এর উচ্চারণেও আমাদের একটা সমস্যা তৈরি হয়, একটা দ্বিধা তৈরি হয়। হ্যাঁ, কোনটা হবে? কারণ আগের মতোই, এর মতোই এর উচ্চারণ যদিও দুটো, কিন্তু আবার লিখিত রূপ একটাই, এ। এ কারণে আমরা কনফিউজড হই, কোথায় আমরা এ বলবো, কোথায় আমরা এ বলবো। একইভাবে বাংলা বর্ণমালায় 3টি স আছে। এই 3টি স এর উচ্চারণ কেমন হবে বলেন দেখি?
স্যার আমি বলেন। যতটুকু জানি উচ্চারণের পার্থক্য নাই, উচ্চারণ তিনটি একই রকম। আর হ্যাঁ মূর্ধন্যস্ব, দন্তস্ব। ঠিক আছে, এই তিনটি হচ্ছে নাম, বর্ণটির নাম। উচ্চারণটা কেমন হবে? স, দন্তস্ব, তালব্যস্ব, স, মূর্ধন্যস্ব। স। আবার আব্দুর রহমান আবার বলেন। দন্তস্ব, তালব্য না, স, তিনটি নাম, দন্ত স, তালব্য স, নাম। উচ্চারণটা স, কেমন হবে? স, 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 স। আচ্ছা, আর কেউ? স্যার শব্দ দিয়ে বলবো? শব্দ দিয়ে বলতে পারেন। সাপ, শাপলা, হুম, সাপ। গুড। এই যে উনি তিনটা শব্দ দিয়ে বললেন, তাহলে দেখা যায় এই তিনটি, যিনি প্রথমে বললেন, খুব সম্ভবত আরিফুল ইসলাম বলেছিলেন, নাজমুল ইসলাম। অথবা হ্যাঁ, অথবা নাজমুল ইসলাম। আচ্ছা, নাজমুল ইসলাম বলেছিলেন যে তিনটি স্বয়ের উচ্চারণ মূলত কিন্তু একই রকম হবে, যদিও বর্ণ তিনটির তিন নাম এবং উচ্চারণ স্থানও কিন্তু ভিন্ন বলা হয়। তালব্য স তালব্য থেকে, দন্ত স দন্ত থেকে এবং মূর্ধন্য স মূর্ধা থেকে উচ্চারিত ধ্বনি। কিন্তু তারপরও আমাদের বর্তমানে প্রচলিত যে উচ্চারণ রীতি, সেখানে আমরা দেখি এই তিনটি স্বয়ের উচ্চারণ প্রবণতা একই রকম হয়ে থাকে। কিরকম? মূলত এই তিনটি স্বয়ের উচ্চারণ কিন্তু এসএইচ। যেমন দেখেন, আমরা যখন সবুজ বলি তখন উচ্চারণটা কি করি? এসএইচ করি, কিন্তু স্বয়ের উচ্চারণ সবুজ। যখন আমরা শরীর বলি তখন কি করি? বা শাপলা বলি তখন তালব্য স্বয়ের উচ্চারণ কি করি? এসএইচ করি। আবার যখন সার, সেখানে আমরা কি করি? এসএইচ করি। অর্থাৎ এই তিনটি স্বয়ের উচ্চারণ মূলত কিন্তু একটি। মূলত এই তিনটি স্বয়ের উচ্চারণ এসএইচ, কিন্তু কখনো কখনো অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে বা অন্য কোনো বর্ণ এই স্বয়ের সাথে যুক্ত হয়ে কি হয়? স্বয়ের উচ্চারণ প্রবণতা এস এর দিকেও ধাবিত হয়ে থাকে। যেমন তালব্য স্বয়ের উচ্চারণ কি সবসময় এসএইচ? তা না, কিন্তু দেখেন শ্রাবণ, দন্ত স্বয়ের উচ্চারণ কি সবসময় এসএইচ? না, কিন্তু সৃষ্টি, স্রষ্টা, সৃজন, শ্রদ্ধা। তাহলে দেখা যাচ্ছে কখনো কখনো এই স্বয়ের উচ্চারণ প্রবণতা এস এর দিকেও ধাবিত হয়ে থাকে। মূলত উচ্চারণ এসএইচ এই তিনটি স্বয়ের, কিন্তু কখনো কখনো এই স্বয়ের উচ্চারণ এসও হয়ে থাকে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এই স্বয়ের উচ্চারণও আমাদেরকে সচেতন হতে হবে। এবং এর আগে বলেছিলাম এর উচ্চারণ, এবং একদম শুরুতে বলেছিলাম অ এর উচ্চারণ। বর্ণমালার এই তিনটি বর্ণের উচ্চারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একই সাথে র, তিনটি র আছে আমাদের, তাই না? যেটাকে আমরা অনেকে ব বিন্দু র বলি, ড বিন্দু র বলি, ঢ বিন্দু র বলি। এখন আমি যদি একটা বাক্য বলি, আমরা খাবো, এটা বলেন দেখি কেউ কেউ, একজন। আচ্ছা, আমি বলি, আরিফুল ইসলাম বলেন প্রথমে। আপনি কি আছেন? যদি থাকেন তাহলে বলেন, আমরা খাবো। আচ্ছা, নাজমুল ইসলামই বলেন, যেহেতু উনি ক্যামেরাও অন, মাইক্রোফোন অন আছে, বলেন। আমরা খাবো। ধন্যবাদ। আর কেউ? আব্দুর রহমান বলেন। আমরা খাবো। হ্যাঁ, ঠিক আছে। গোলাম রউফ? আমরা খাবো। আচ্ছা, সাদিয়া দীপ্তি? আমরা খাবো। ধন্যবাদ। মোশাররফ হোসেন? আমরা খাবো। ঠিক আছে। মোহাম্মদ জুয়েল? আমরা খাবো। ঠিক আছে। তাজনিম জাহান? আমরা খাবো। আরিফা আক্তার?
ফজলুল করিম, লতা বলবেন। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, মানে সবাই হয়তো ভাবে মাইক্রোফোন বন্ধ রেখে হয়তো। হ্যাঁ বলেন, আবার বলেন। আমরা আমরা খাবো। আর কেউ বলতে চান? নিজেরা যদি বলতে চান একজন দুজন বলতে পারেন। আমরা খাবো। ধন্যবাদ। আর কেউ? আমরা খাবো। অনেক ধন্যবাদ। আর কেউ? ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা খাবো। এই যে দেখেন, হ্যাঁ ধন্যবাদ পিঙ্কি। যে জন্য আমি আসলে বলতে বলেছিলাম, এই যে আমরা, সেখানে যেই র আর আমরা ফল সেই একই র না কিন্তু, অর্থাৎ এই দুটোর উচ্চারণে একটা পার্থক্য থাকবে। কিরকম পার্থক্য? যেটা ব বিন্দু র আমরা বলি, সেটির নাম হচ্ছে কম্পনজাত র, আর যেটি ড বিন্দু র সেটি হচ্ছে তাড়নজাত র। এখন যেটি আমরা ফল বা ড বিন্দু র, সেই উচ্চারণটি হবে অনেকটা ড এর মতো। ড উচ্চারণ করবার ক্ষেত্রে আমরা কি করি দেখেন, নিজেরা উচ্চারণ করে ড, দেখবেন জিভ উপরের তালু স্পর্শ করছে। ড, ডাব, ডাব বললে জিভ উপরের তালু স্পর্শ করে না? তাহলে একইভাবে আমরা যদি বলি আমডা, আমডা, তাহলে কি হয় দেখেন আমডা বললেও জিভ উপরের তালু স্পর্শ করেই বলতে হচ্ছে আমাদের। একই জায়গায় ড বললে বা আমডা বললে যেই জায়গায় জিভ স্পর্শ করে সেই জায়গায় জিভ লাগিয়ে আমাদেরকে বলতে হবে আমরা, আমরা। অর্থাৎ প্রথম আমরা, অর্থাৎ আমরা সবাই বোঝাতে যে আমরা, যেটা ব বিন্দু র, সেই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে জিভ উপরের তালু স্পর্শ করবে না, জিভ সামনের দিকে থাকবে। আমরা যেটি ড বিন্দু র, সেটি বলবার সময় আমাদের বলতে হবে জিভ উপরের তালু স্পর্শ করিয়ে বলতে হবে আমরা। তাহলে উচ্চারণটি কি হবে, বাক্যটি কিভাবে আমরা বলবো? আমরা খাবো, আমরা বাড়ি যাব। বোঝা গেল? তাহলে এই উচ্চারণে যাতে আমাদের ভুল না হয়, একই সাথে ঢ বিন্দু র যেটি আছে, সেই র এর উচ্চারণে আমাদের খেয়াল রাখতে হবে উচ্চারণে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। গূঢ়, গাঢ়, দৃঢ়, এই র এর সাথে একটা হ মিশ্রিত ধ্বনি থাকবে। বোঝা গেল? একটা হ মিশ্রিত ধ্বনি আমরা রাখবো এই র এর উচ্চারণের সময়। গূঢ়, গাঢ়, মূঢ়, দৃঢ়। বোঝা গেল বিষয়টি? তাহলে এই র এর উচ্চারণেও আমাদেরকে সচেতন থাকতে হবে। এটা আমাদের একটা উচ্চারণ সমস্যা হিসেবে চিহ্নিত করছি। কি কি বর্ণের আমাদের সাধারণত উচ্চারণ সমস্যা হয়, কি কি সমস্যা হয়। আমরা প্রথম থেকে পেয়েছি আমাদের আঞ্চলিক উচ্চারণের প্রবণতা, তারপর আমরা যে সমস্যা বা ত্রুটি পেয়েছি প্রমিত উচ্চারণের ক্ষেত্রে, সেটি হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ উচ্চারণের ত্রুটি। তারপর আমরা যে ত্রুটিগুলো বের করবার চেষ্টা করেছি তার মধ্যে ছিল বর্ণের সঠিক উচ্চারণের সমস্যা। বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো আছে সেগুলো সঠিকভাবে আমরা অনেক সময় উচ্চারণ করি না, করতে পারি না, সেটা এক ধরনের সমস্যা। তারপরের যে সমস্যা আমরা আলোচনা করেছি অবর্ণ উচ্চারণের সমস্যা। তারপর আমরা বলেছি এ বর্ণ উচ্চারণের সমস্যা। তারপর আমরা বলেছি স, তিনটি স আছে বর্ণমালায় আমাদের, এই তিনটি স এর উচ্চারণের সমস্যা। তারপর আমরা বলেছি র, তিনটি র আছে আমাদের, এই তিনটি র এর উচ্চারণের সমস্যা। গোলাম রফ কিছু বলতে চাইছেন? জি স্যার, আরেকটা আছে স্যার, ওই বর্গীয় জ আর ঝ, এই দুটার উচ্চারণ আর কি, এটা অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের ভেতরেই পড়ে যায়। জ, ঝ, চ, ছ, ট, ঠ, দ, ধ। জ আর একটা হলো ঝ, ওই মানে শেষের দিকের ঝ, বুঝেছি। ঝ। হ্যাঁ,
বর্গীয় জ আর অন্তস্থ জ, আচ্ছা বুঝেছি। না ঠিক আছে, এই দুটো জয়ের উচ্চারণ আমরা সমস্যায় পড়ি। এর বাইরে, হ্যাঁ ধন্যবাদ গোলাম রব, এর বাইরেও আমাদেরকে যেগুলো খেয়াল রাখতে হবে, যেমন ইংরেজি উচ্চারণে বা ইংরেজির মতো করে বাংলা বলার প্রবণতা, যেটি আমাদের যেই রেডিওগুলো শুরু করেছিল, হ্যাঁ যেই রেডিওগুলো, প্রাইভেট রেডিওগুলো যখন শুরু হলো বাংলাদেশে, তখন এক ধরনের উচ্চারণের প্রবণতা তৈরি হলো, যেটি বাংলা না ইংরেজি বুঝতে অসুবিধা হতো আমাদের একটা সময়। হ্যাঁ, সেটা এক ধরনের ত্রুটি, একটা ভুল মানসিকতা। আমরা ইংরেজি বলতেই পারি, হ্যাঁ, কিন্তু সেটা বাংলা যখন আমি বলবো, আমার নিজের ভাষাটা বাংলাটা বাংলার মতো করেই বলবো, সেটা ইংরেজির মতো করে বলতে চাওয়ার কোনো কারণ নেই। অনেকে আমরা মনে করি যে ইংরেজির মতো করে বা বেশি বেশি ইংরেজি শব্দ ঢুকিয়ে কথা বললে মনে হয় নিজেকে আধুনিক প্রমাণ করা গেল। সেটি একটি ভুল জায়গা। হ্যাঁ, সেটি মনে করার কোনো কারণ নেই। আমরা যখন বাংলা বলবো, সুন্দরভাবে বাংলার মতো করে, বাংলার ভাষার যেই চেহারা সেটাকে ধরে রেখেই আমরা কথা বলবার চেষ্টা করব। হ্যাঁ, এর বাইরে যেমন আমাদের আছে অনেকের যে কথাগুলোকে একটা বর্ণ উচ্চারণে মুখে যে পরিমাণ জায়গা তৈরি করা দরকার, যেমন অ, এ, উ, এই যে অ, এ, উ, প্রত্যেকটাতে যে আমার ঠোঁটটা যতটুকু সম্প্রসারিত হওয়া দরকার, ততটুকু সম্প্রসারিত যদি না হয়, আমি যদি মুখটা বন্ধ রেখে কথাগুলো বলবার চেষ্টা করি, মুখটা ঠিক মতো না খুলি, তাহলে কি হবে? কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাবে আমার মুখের ভেতর, কথাটা স্পষ্টভাবে বেরিয়ে আসবে না। হ্যাঁ, তাহলে এটা একটা ত্রুটির জায়গা। হ্যাঁ, এটা অনেকের প্রবণতা আছে, আমরা মুখটা খুলে কথা বলি না, হ্যাঁ, কথা বলতে চাই না, যে কারণে মুখের মধ্যে কথাগুলো থেকে যায়, কথাগুলো স্পষ্টভাবে আসে না। এটা এক ধরনের ত্রুটি। তারপর এক ধরনের ত্রুটি আছে, সেটা হচ্ছে টেইল ড্রপিং প্রবলেম, অর্থাৎ কি, মানে ল্যাজ পড়ে যাওয়া। হ্যাঁ, তা কিরকম? যেমন শেষ অংশ পড়ে যাওয়া, শেষ অংশটা টেইল ড্রপ করা, শেষ অংশটা পড়ে যাওয়া। পড়ে যাওয়া মানে কি? শুরুতে আমার বলাতে যে পরিমাণ জোর থাকে, একটা বাক্যের শেষে গিয়ে সে পরিমাণ জোরটা থাকে না, যে কারণে যিনি বা যারা আমার কথাগুলো শুনছেন, তারা বাক্যের শুরুতে যতটা স্পষ্টভাবে আমার কথাগুলো বুঝতে পারেন, বাক্যের শেষ অংশে গিয়ে কথাগুলো অতটা স্পষ্টভাবে বুঝতে পারেন না, কথাগুলো পড়ে যায়। এই সমস্যাটাকে বলা হয় টেইল ড্রপিং প্রবলেম, শেষাংশ পড়ে যাওয়ার সমস্যা। তাহলে এটা সাধারণত হয় আমাদের এক নিঃশ্বাসে একটা বড় বাক্য বলতে না পারার দক্ষতা থেকে। কেন হয় এটি? আমার ব্রিদিং লেন্থ কম থাকে, সে কারণে হয়। এ কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। এবার আরেকটি বিষয় হচ্ছে, আমাদের আরো কিছু সমস্যার মধ্যে আমরা যদি বলি, যেমন যুক্ত বর্ণ উচ্চারণের সমস্যা। যুক্ত বর্ণ উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় কি করি? যুক্ত বর্ণ রাখি না। যেমন আমি যদি বলি স্পষ্ট, স্পষ্ট বলতে গিয়ে আমরা অনেক সময় অস্পষ্ট বলি। স্কুল, আমরা স্কুল বলি। স্পর্শ, আমরা অস্পর্শ বলি। অর্থাৎ যুক্ত বর্ণটাকে আমরা ভেঙে উচ্চারণ করতে চাই, হ্যাঁ, করি অনেক সময়। তাহলে যুক্ত বর্ণ। এবার আবার হচ্ছে নাসিক্য বর্ণ, যেই কিছু কিছু বর্ণের উচ্চারণে নাসিক্য ধ্বনি থাকে, সেই নাসিক্য ধ্বনি আমরা সঠিকভাবে রেখে কথা বলি না, বলতে পারি না। সেই জায়গায়ও আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যাতে নাসিক্য বর্ণ এবং যুক্ত বর্ণ উচ্চারণে সচেতন থাকি। আর কোনো ত্রুটি নিয়ে আপনারা কথা বলতে চান, আপনারা যারা আছেন তারা বলতে পারেন, কেউ যদি কিছু বলতে চান। স্যার, অনেক সময় এরকম হয় যে কথা বলছি কিন্তু মাঝখানে কথা আটকে যাচ্ছে, এটা দূর করার উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ নাজমুল। এটা আসলে অন্য কিছুই নয়, মানে একটা সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে আমি যা বলতে যাচ্ছি সেটা নিয়ে আমার এক ধরনের কনফিউশন আছে, যে কারণে কথা বলতে গিয়ে আমি মাঝখানে আটকে যাচ্ছি। এটা সহজভাবে যদি আমি ব্যাখ্যা করি বিষয়টার,
তাহলে দাঁড়াবে এটাই, যা আমি বলতে যাচ্ছি বা বলছি এখন, সেটা যখন আমার পুরোপুরি স্পষ্ট ধারণা আমার ভেতরে থাকে, আমি যদি পরিষ্কার থাকি, তাহলে আটকে যাওয়ার কোনো কারণ নেই। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে অনেকের জিভের জড়তা থাকে, একটা জিভ ভারী থাকে, শারীরিকভাবেই একটা সমস্যা থাকে। হ্যাঁ, তার ক্ষেত্রে হয়তো ওই জিভের জড়তার কারণে আটকে যাওয়ার একটা প্রবণতা হতে পারে। কিন্তু আমি মনে করি আপনি যদি কনফিডেন্ট হন, আত্মবিশ্বাসী হন যে আপনি যা বলতে যাচ্ছেন সেটা আপনার কাছে একেবারে পরিষ্কার, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি আটকে যাবেন না। আপনি একদম পরিষ্কার ঝরঝর ভাবে আপনি অনর্গল কথা বলে যেতে পারবেন বলে আমি মনে করি। না, আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে আমি যখন এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলতে যাই, তো লং সেন্টেন্স গুলো যখন বলি, মানে অনেক দীর্ঘক্ষণ কোনো কথা বললে মাঝখানে দিয়ে হঠাৎ আটকে যায় আর কি। যেমন এটাতে একটা কাজ করতে পারেন, এটা আবার হতে পারে অনেকের একটা প্রবণতা আছে, একটা অহেতুক যদি বলি বা অকারণে একটা দীর্ঘ বাক্য একটানা বলতে চাওয়া। আপনি যেটা করতে পারেন, বাক্যগুলোকে আপনি ভাগ করে নিয়ে পজ নিয়ে নিয়ে বলতে পারেন, মানে অবশ্যই অর্থটাকে ঠিক রেখে। একটা বড় বাক্য আমি বলছি, কিন্তু অর্থ ঠিক রেখে আমি মাঝখানে কিন্তু চাইলে একটা বা দুটো পজ নিতেই পারি, কিন্তু মানে আমার এক নিঃশ্বাসে এক টানা একটা দীর্ঘ বাক্য বলার প্রয়োজন নেই। আমি পজ নিয়ে কিন্তু একটা দীর্ঘ বাক্য বলে যেতেই পারবো, কিন্তু আমি পজটা কোথায় দিচ্ছি সেটা আমাকে খেয়াল রাখতে হবে, যাতে আমি ভুল জায়গায় পজটা না করি। সেটা যেন অর্থের উপরে কোনো প্রভাব না ফেলে। হ্যাঁ, সেটা যাতে আমি, অনেক সময় দেখবেন পজ কিন্তু অর্থের পরিবর্তন করে দেয়। আমি যদি ভুল জায়গায় পজ দিই তাহলে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি ওই একটু প্র্যাকটিস করা, যে দীর্ঘ বাক্য বলবো না, কারণ আমার সমস্যাটা আমি এই সমস্যাগুলো আজকের একদম শুরুর ক্লাসে কেন বললাম, যে কোনো একটা কাজে আমাকে যদি সমাধানে পৌঁছতে হয়, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার সমস্যাটাকে বের করা। আমি যদি আমার সমস্যাটা বুঝতে না পারি, তাহলে আমি সমাধানে যাব কিভাবে? আমি যদি ডাক্তারের কাছে গিয়ে আমার সমস্যাটাই বলতে না পারি, আমার রোগটাই বলতে না পারি, ডাক্তার কিসের চিকিৎসা করবে? আমি যদি বলি আমার খারাপ লাগছে, খুব সিম্পল ওয়েতে যদি বলি, এখন খারাপ লাগছে, কি খারাপ লাগছে, কোথায় খারাপ লাগছে, স্পেসিফিক সমস্যাটা কোথায়, সেটা আমাদেরকে জানতে হবে। আমার উচ্চারণে সমস্যা আছে, এটা একটা সামগ্রিক মোটা দাগে কথা, তাই না? আমার উচ্চারণে সমস্যা আছে, আমার উচ্চারণে কোন কোন জায়গায় সমস্যা আছে, কোন কোন জায়গায় আমি বেশি নিজে আগে বুঝতে হবে সেটা। এখন কিন্তু একটা সুযোগ আছে, আমি এভাবে বলি যে অন্যের ভুল আমরা যত সহজে ধরতে পারি, নিজের ভুল তত সহজে ধরতে পারি না। দেখবেন আপনি নিজে কথা বলে যাচ্ছি অনর্গল, হয়তো বুঝতে পারছি না যে অনেকগুলো ভুল করে যাচ্ছি, কিন্তু আরেকজন যখন আমার সামনে কথা বলছেন, আমি কিন্তু তার ভুলগুলো চটচট করে ধরতে পারছি, যে এটা ভুল করছে, এটা ভুল হচ্ছে মনে হয়, এটা মনে হয় ঠিক বলল না, এরকম মনে হয় আমাদের। এটা আসলে অন্যের ভুলটা সহজেই আমাদের কানে ধরা পড়ে, নিজের কথাগুলো, নিজের শব্দগুলো, উচ্চারিত শব্দগুলো আমাদের কানে ভুলগুলো সেভাবে ধরা পড়ে না। এজন্য আমাদের যেটা করা উচিত বা করতে পারি, আমরা প্রত্যেকের হাতে এখন আমাদের স্মার্টফোন আছে, যে কোনো কিছু, সেটা কবিতা হতে পারে, সেটা একটা পত্রিকার যে কোনো একটা সংবাদ হতে পারে, একটা প্রবন্ধের একটা অংশ হতে পারে, একটা গল্পের অংশ হতে পারে, উপন্যাসের অংশ হতে পারে, যে কোনো কিছু মিনিট তিনেকের একটা কিছু আমরা পড়লাম, দেখে দেখে পড়লাম, কিন্তু এমন কিছু পড়বো না যেটা হাতে নিয়ে পড়ে দিলাম, তা না। এটা আগে 5 বার, 10 বার, 15 বার, 20 বার পড়ে নিজে সেটা আয়ত্তে নেব, তারপর আমরা সেটা মোবাইলে আমি রেকর্ড করব পড়ে, এবার নিজে শুনবো, হেডফোন দিয়ে নিজে শুনে দেখব নিজে কিছু ভুল বের করতে পারি কিনা। আমি নিশ্চিত আপনার একেবারে ন্যূনতম আপনি 20% ভুল আপনি নিজে ধরতে পারবেন। এই কাজটা করে দেখতে পারেন, যে মিনিট তিনেকের যে কোনো কিছু আপনি আপনার স্মার্টফোনে রেকর্ড করে খুব মনোযোগ সহকারে একেবারে একটা নীরব জায়গায়, একটা শুনশান জায়গায় আপনি বসে নিজের রুমে কানে হেডফোন লাগিয়ে যদি শোনেন, তাহলে দেখবেন বেশ কিছু নিজের ভুল আপনি নিজেই ধরতে পারছেন। এভাবেও কিন্তু একটু একটু করে রিকভার করা সম্ভব।
নিজেকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, আমি এভাবেই বলবো আপনাদেরকে যে আপনারা এই চর্চাটা করে যান। আপনারা যদি এই প্র্যাকটিসটুকু করতে পারেন নিজেরা, তাহলে দেখা যাবে যে অনেকটুকু নিজেদের ভুল আমরা নিজেরাই ধরতে পারবো। আজকে প্রথম ক্লাস ছিল, আমরা প্রথম ক্লাসে আমাদের উচ্চারণের যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা নিশ্চয় আরো বিস্তারিত আমরা আলোচনায় যাব, বিভিন্ন উচ্চারণ সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। কিন্তু আমি শুরুতে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, আজকের ক্লাসের শেষেও সেই কথা দিয়েই শেষ করতে চাই যে শুধু জানার মধ্য দিয়ে বিষয়টি যদি আমি দক্ষতা অর্জন করতে চাই, অর্থহীন হয়ে যেতে পারে বিষয়টি। কারণ বাংলা প্রমিত উচ্চারণ বিষয়টি হচ্ছে প্রায়োগিক একটি বিষয়। আমাকে উচ্চারণটা করতে পারতে হবে। আমি জানলাম এর উচ্চারণ কোথায় এ হবে, কোথায় এ হবে, কোথায় অ এর উচ্চারণ অ হবে, কোথায় ও হবে, কিন্তু আমি এটা প্রয়োগ করতে পারছি না। আমি ভুল করছি, যেখানে এ হওয়ার কথা সেখানে এ বলছি, যেখানে এ হওয়ার কথা সেখানে এ বলছি, সেটা তো হলো না। তাহলে আমি আবার বলবো, আপনারা আঞ্চলিক উচ্চারণে যখন আঞ্চলিক ভাষা যখন আপনারা বলবেন তখন আঞ্চলিক অ্যাকসেন্টেই বলবেন, কিন্তু যখন প্রমিত জায়গায় আমরা বাংলা ভাষায় কথা বলবো, বাংলা উচ্চারণটা প্রমিতভাবে করতে চাইব, তখন যাতে আঞ্চলিক উচ্চারণ আমাকে প্রভাবিত না করে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণগুলো যাতে আমাদের ভুল না হয়। এর বাইরে আর যেই ত্রুটিগুলো সাধারণত হয়ে থাকে সেই বিষয়ে আমরা বিস্তারিত বলেছি আজকে। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, কেউ বলছিলেন, কিছু বলেন। বলতেন তাকে অনুসরণ করব, মানে শোনার ক্ষেত্রে সেটা হ্যাঁ, সংবাদ হোক, কবিতা কিংবা হ্যাঁ 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 আমি বলি যে মানে শোনার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো কবিতা হতে পারে, একটা সংবাদ পাঠ হতে পারে, একটা ভালো নাটক হতে পারে, ভালো গান হতে পারে। হ্যাঁ, একেবারে লিজেন্ড কিছু শোনেন আপনি, যেটা স্পেসিফিক ভাবে বলা তো একটু মুশকিল। আমি যেহেতু কবিতার মানুষ, মূলত আমি আবৃত্তি করি। হ্যাঁ, আপনি দেখতে পারেন ইউটিউবে বা ফেসবুক পেজে, আমার একটা পেজ আছে ইউটিউবে, ছোট অল্প কিছু ভিডিও আছে, খুব বেশি নেই। ফেসবুকে আছে বেশ কিছু। ফেসবুক আমার যে পেজটা আছে, প্রোফাইল না, পেজে কিছু কবিতা আছে, সেগুলো দেখতে পারেন। এর বাইরে শম্ভু মিত্রের আমার নামেই আছে, রাশেদ হাসান, হাসান ডাবল এস, রাশেদ RASHED আর হাসান HASSAN, হাসান, এই নামে ফেসবুকে যে পেজটা, প্রোফাইলে গেলে হয়তো পাবেন না, কিন্তু ফেসবুক পেজে আপনি অনেকগুলো ভিডিও পাবেন আমার, সেখানে আপনি দেখতে পারেন। ইউটিউবেও পাবেন টুকটাক কিছু, সেখানেও দেখতে পারেন। প্রদীপ ঘোষের কিছু কবিতা দেখতে পারেন, গোলাম মোস্তফার কিছু কবিতা দেখতে পারেন। হ্যাঁ, এই কবিতা এগুলো আপনারা খুঁজে দেখেন, এগুলো যদি শুনে দেখেন, সেখানে আপনারা অনুসরণ করেন। বিটিভির যে সংবাদ পাঠ হয় সেগুলোকে দেখতে পারেন, বা বিভিন্ন চ্যানেলের যেই সংবাদ পাঠ হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যারা দীর্ঘদিন সংবাদ পাঠ করছেন, একদম নতুনদের কথা আমি জানি না, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল উচ্চারণ করেন না, আমি শুনিনি অন্তত। সেগুলো আপনারা অনুসরণ করতে পারেন। এর বাইরে ভালো নাট্য অভিনেতা যারা আছেন, অভিনেত্রী যারা আছেন, তাদের নাটকগুলো দেখতে পারেন, সেগুলো প্রমিত উচ্চারণে। যেগুলো নাটকে তো আঞ্চলিক উচ্চারণেও অনেক ডায়ালগ থাকে, সেই জায়গায় না গিয়ে আপনারা নাটক, কবিতা, উপস্থাপনা, সংবাদ পাঠ এগুলো খেয়াল করতে পারেন। আপনারা এগুলো আমরা শুনতে থাকার মধ্য দিয়ে নিজেকে তৈরি করব। আপনারা বাসায় বসে, যেটা আমি বললাম, যে কোনো একটা 3 মিনিটের কিছু আপনারা দেখে রাখেন, অনেক বেশি পড়তে থাকেন। আমি কোনো ক্লাসের ফাঁকে হয়তো চট করে একজন দুজনকে বলতেও পারি যে আমরা একটু মিনিট 2-1 কিছু শুনি, আপনাদের কাছ থেকে শুনতে পারি। আমরা সবাই মিলেই শুনলাম, তখন 1-2 কিছু আপনারা এরকম প্রতিটা ক্লাসে হাতে রাখতে পারেন, এরকম যে কোনো কিছু। আমি কিছু বলতে চাই। নিশ্চয়ই, বলেন সাদিয়া। আমি জয়পুরহাট জেলা থেকে বলছি, আমার নাম সাদিয়া আহমেদ দীপ্তি। স্যার, আমি এতটুকু যে কথাটা বললাম, স্যার, এর মধ্যে আমার ভুল কি কি শব্দ জানতে চাইছিলাম।
এতটুকু কথাতে তো আসলে ঠিক বুঝতে পারিনি, তেমন ভুল আমার কানে এসে পৌঁছেনি। তবে আগামী ক্লাসে আপনি যেটা করতে পারেন, মিনিট তিনেকের যে কোনো একটা কিছু আপনার হাতের কাছে রাখতে পারেন, আমি শুনবো মিনিট তিনেক। একটা বিষয় তো মানে ভুলটা বুঝতে হলে তো একটু শুনতে হয় একটা সময় নিয়ে, তাহলে মিনিট তিনেক যদি আমি শুনি তখন হয়তো বলতে পারবো যে এই ভুলগুলো হচ্ছে বা হচ্ছে না। যাই হোক, ভুল হবেই এমন কোনো বিষয় নেই, কোনো ভুল নাও হতে পারে, সেভাবে আমরা বের করতে পারবো। তবে ঠিক এখন আছে। যেটুকু কথা বললেন সেটুকুর মধ্যে তেমন কোনো ভুল আমার কানে এসে পৌঁছেনি। তাহলে আমরা কি আজকের ক্লাসটা শেষ করতে পারি এখানে? আপনারা যদি বলেন আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে আনি, কিন্তু আমি আবারও শেষ করার আগে একটা কথা দিয়েই শেষ করব, চর্চা, চর্চা এবং চর্চা, এর কোনো বিকল্প নেই। চর্চার ভেতরে না থাকলে আমি আজকে যত ভালো উচ্চারণেই কথা বলি না কেন, আমি দেখা গেল বছর 2, 3, 4 এমন একটা পরিবেশের মধ্য দিয়ে থাকলাম যেখানে প্রতিনিয়ত আমাকে আঞ্চলিক ভাষায় কথা বলতে হচ্ছে বা ঠিকভাবে আমি কথা বলতে পারছি না, দেখা যাবে আমার মুখ থেকেও অনর্গল ভুল উচ্চারণে কথা বেরোচ্ছে। তাহলে চর্চার ভেতরে আমাদেরকে থাকতে হবে, ভালোবেসে কাজটি করতে হবে, কমিটমেন্ট নিয়ে কাজটি করতে হবে। ভালোবেসে দায়বদ্ধতা নিয়ে যখন আমরা কোনো কাজ করি, সে কাজে কখনো ক্লান্তি আসে না, হতাশা আসে না। এটা আমরা যাতে খেয়াল রাখি, আমরা কাজটা ভালোবেসে করব, একটা কমিটমেন্ট নিয়ে করব, তাহলেই আমরা একটু একটু করে নিজেদেরকে আরো একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাতে পারব। এই অতিমারী সময়ে সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই, বিদায় সবার সাথে, ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ আছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখানে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করি তাহলে আমাদের অবশ্যই ভালো হবে, তাই কি? জি। এখন আমরা কি একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারি ভালো। সবাই মিলে? হ্যাঁ, হ্যাঁ, জি ভালো। আচ্ছা, তাহলে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ অবশ্যই খুলি, তাহলে আমাদের সবার মধ্যে একটা ভালো একটা কমিউনিকেশন তৈরি হবে আর কি। জি, জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা গ্রুপ খুলে অবশ্যই আমাদের ওই পেজটাতে দিয়ে দিব আর কি। হ্যাঁ, কোন পেজটাতে? ওই তো মার্কেট ওয়ার্ডের যে শুদ্ধ বানান যে এটা আছে না পেজটা, মানে যে গ্রুপটা, ওখানে ওই গ্রুপে লিংকটা দিয়ে দিলে তাহলে আমরা সবাই অ্যাড হতে পারবো। জি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ আপনাকে।